সাল ১৯৭৮। বাংলাদেশের মসনদে তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সময় তিনি এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন যা আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়া সফর করেন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জন উনের দাদার আমন্ত্রণে তিনি পিয়ংইয়ং গিয়েছিলেন, যেখানে তাকে দেওয়া হয়েছিল ব্যতিক্রমী এক সংবর্ধনাও। বাংলাদেশের ইতিহাসে আগে বা পরে এমন ব্যতিক্রমী ঘটনা আর কখনো ঘটেনি। এমনকি ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার আগে ইরানের তৎকালীন শাহের সঙ্গে সাক্ষাৎ করা সর্বশেষ বিদেশি নেতা ছিলেন জিয়াউর রহমান। আর ১৯৮১ সালে ইরানের এক যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য জিয়াউর রহমান একটি একক কমিশনের সদস্য হিসেবে কাজ শুরু করেন। এমন আন্তর্জাতিক কূটনীতি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষে সম্ভব হয়নি। প্রেসিডেন্ট জিয়া, যিনি কিনা যুক্তরাষ্ট্রকে টপকিয়ে চীনকে বানিয়েছিলেন পরম বন্ধু, আবার মুসলিম দেশগুলোর সাথে গড়ে তুলেছিলেন সুসম্পর্ক। জিয়াউর রহমান আমলে বাংলাদেশের ফরেন পলিসি এতটাই বৈচিত্র্যপূর্ণ ছিল যে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় চীন ও ভারতের কূটনৈতিক ভারসাম্যেও অবদান রেখেছিলেন। প্রেসিডেন্ট জিয়া সেই সময় মিশর, চীন, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, ব্রিটেন এবং অন্যান্য আরও অনেক দেশের সঙ্গেই কার্যকরী যোগাযোগের সম্পর্ক গড়ে তুলেছিলেন। এসব সম্পর্ক এতটাই কার্যকর ছিল যে রোমানিয়ার শাসক নিকোলাই চাউশেঙ্কোর কাছ থেকে $50 কোটি সহায়তা আদায় করতে সক্ষম হয় বাংলাদেশ। জিয়াউর রহমান যখন প্রথম যুক্তরাষ্ট্র সফরে যান, তখন হোয়াইট হাউসে তাকে স্বাগত জানাতে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার লম্বা এক বক্তব্য রাখেন। তিনি নিজে এসে জিয়াউর রহমানকে স্বাগত জানিয়ে হোয়াইট হাউসে তোলেন। আবার সেই জিয়াউর রহমানই যুক্তরাষ্ট্র সফর শেষে মিশরে গিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলে এসেছিলেন। এমন পররাষ্ট্র নীতি বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। এটা বলতে কোনো বাধা নেই যে জিয়াউর রহমানই বাংলাদেশের প্রবাসীদের জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের শ্রম বাজার তৈরি করে দিয়ে গেছেন। মধ্যপ্রাচ্যের দেশ, বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিনি এমন এক সম্পর্ক গড়ে তুলেছিলেন যার ফলে বাংলাদেশের শ্রম বাজারের নতুন দ্বার উন্মোচিত হয়, যে ধারা এখনও অব্যাহত আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল নিজ স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলা। আর এই কারণে যে ভারত অখুশি ছিল তা ফুটে ওঠে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথায়। ১৯৮০ সালে জিয়াউর রহমান ভারত সফরে গেলে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি প্রশ্নের মুখে পড়েন, কেন বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে বস্ত্র শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করছে। এর মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয় যে প্রেসিডেন্ট জিয়ার সময় বাংলাদেশ ভারতের প্রভাব থেকে বের হতে চেয়েছিল। ভারতের বিপরীতে শক্তির ভারসাম্য আনতে উদ্যোগী হন তিনি। আর এজন্যই সার্ক সংগঠনের উদ্যোগ নেন জিয়াউর রহমান। ভারতের সঙ্গে চুক্তি ছাড়াও মিয়ানমারকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে বাধ্য করে বাংলাদেশ, যা প্রেসিডেন্ট জিয়ার সফল বৈদেশিক রাজনীতি বলেই ধরা হয়। এ সময় আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ ছিল ঈর্ষণীয়। ১৯৭৮ সালে শক্তিশালী জাপানকে হারিয়ে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়। এরপর ১৯৭৭ সালে জোট নিরপেক্ষ ব্যুরোর সদস্য, ১৯৭৯ সালে জেরুজালেম কমিটি এবং ১৯৮১ সালে ইসলামিক শীর্ষ কমিটির সদস্য পদে নির্বাচিত হয় বাংলাদেশ। প্রেসিডেন্ট জিয়ার এই সময়টাতেই বাংলাদেশ কমপক্ষে ২০টি আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে। সাল ১৯৭৮। ইরান তখন উত্তাল ইসলামী বিপ্লবে। ঠিক এ সময় ইরান আমন্ত্রণ জানায় প্রেসিডেন্ট জিয়াকে। বিপ্লব সংঘটিত হওয়ার ঠিক আগে ইরানের শাহের সঙ্গে সাক্ষাৎ করা সর্বশেষ বিদেশি নেতা ছিলেন জিয়াউর রহমান। আর ঘটনাটাও বেশ চমকপ্রদ। ১৯৭৮ সালের ১ অক্টোবর জিয়াউর রহমান ইরানি আকাশসীমা ব্যবহার করে রোমানিয়া যাচ্ছিলেন। তার আগেই ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রদূত মারফত বার্তা আসে যে জিয়াউর রহমান তেহরানে যাত্রা বিরতি করলে শাহ ব্যক্তিগতভাবে খুব খুশি হবেন এবং প্রেসিডেন্ট জিয়াকে তিনি ব্যক্তিগতভাবেই আমন্ত্রণ জানান। কিন্তু বিপ্লবের ঠিক এই মুহূর্তে প্রেসিডেন্ট জিয়ার সাথে ইরানের শাহের ঠিক কী ধরনের আলাপচারিতা হয়েছিল তা কখনো সামনে আসেনি। তবে পরবর্তীতে একটা বিষয় খুব অবাক করে বিশ্বকে, তা হলো ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলেও বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক আরও গভীর হয়। সেটার প্রমাণ পাওয়া যায় ১৯৭৯ সালের তেহরান হোস্টেজ ক্রাইসিসের সময়।
সে সময় তেহরানে মার্কিন দূতাবাসে মার্কিন কর্মীদের জিম্মি করা হলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। এই জটিল পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতাতে যুক্তরাষ্ট্র ও ইরান বাংলাদেশকেও প্রথম সারির দেশ হিসেবে বেছে নেয়। তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংকট নিরসনে একটি ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার চেষ্টা করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের অনুরোধে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বানি সদরের কাছে একটি বিশেষ চিঠি পাঠান। চিঠিতে জিয়াউর রহমান ইসলামী ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক নিয়মের খাতিরে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য ইরানের ওপর কূটনৈতিক প্রভাব রাখেন। প্রেসিডেন্ট জিয়া একাধিকবার তেহরান সফর করেছিলেন। একবার তিনি 4 দিনের ইরান সফরে 7 জানুয়ারি 1977 সালে ঢাকা ত্যাগ করেন, যা ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তেহরানের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানবন্দরে জিয়া সাংবাদিকদের বলেন, তার 4 দিনের ইরান সফর দু দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক 2 বছর বা 5 বছর নয়, বরং শতাব্দী পুরানো। এই ঘনিষ্ঠ সম্পর্ক ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এবং তা গভীর ভ্রাতৃত্ব বোধের ভিত্তির উপর রচিত। সাল 1977 ইরানের শাহের সাথে বৈঠকে বসেন জিয়াউর রহমান। রাজধানী তেহরানের উত্তরে বরফ ঢাকা আল বুর্জ পর্বতমালার পাদদেশে নিয়াভরণ রাজপ্রাসাদে জিয়া পৌঁছালে শাহ তাকে তার কার্যালয়ের দরজায় অভ্যর্থনা জানান, যেখানে তিনি সাধারণত সফরকারী রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা জানিয়ে থাকেন। জিয়ার প্রভূত প্রশংসা করে শাহ বাংলাদেশের জন্য সম্ভাব্য সকল প্রকার সাহায্যের আশ্বাস দেন। এই সফর শেষে প্রকাশিত বাংলাদেশ ইরান যৌথ ইশতেহারে বলা হয়, ফারাক্কা সমস্যা ও বারবার সীমান্ত লঙ্ঘনের কারণে বাংলাদেশের প্রতি সৃষ্টি হওয়া মারাত্মক হুমকির বিষয়টি জিয়াউর রহমান ইরানের শাহের কাছে ব্যাখ্যা করেছেন এবং উভয় নেতা আশা প্রকাশ করেন শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ উপায়ে এসব গুরুত্বপূর্ণ সমস্যার দ্রুত সমাধান করা হবে। ইশতেহারে আরও বলা হয়, উভয় নেতা ভারত মহাসাগরীয় এলাকার পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জাতিসংঘ সিদ্ধান্ত 2832-এ যেরকম বলা হয়েছে, ভারত মহাসাগরকে সেরকম একটি শান্তি অঞ্চল ঘোষণার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন, যার সুফলও বাংলাদেশ পরবর্তীতে পায়। 1977 সালে দুই দেশের মধ্যে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে শুল্ক মৌসুমে বাংলাদেশের জন্য গঙ্গার পানির 80% সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়। শুধু এই সবই নয়, 1981 সালে ইরান ইরাক যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য জিয়াউর রহমান একটি একক কমিশনের সদস্য হিসেবে কাজ শুরু করেন। তিনি উভয় দেশের সঙ্গে আলোচনা শুরু করেন, যেখানে তিনি প্রায় সফল হন। তবে আলোচনাকে আরও মজবুত করে দীর্ঘস্থায়ী সমাধানে এগিয়ে নেওয়ার আগেই তিনি নির্মমভাবে নিহত হন। অবশ্য এই সময়ের মাঝেই আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রভাব ফেলে গিয়েছেন প্রেসিডেন্ট জিয়া, কারণ তার সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উষ্ণ ও ভারসাম্যতে আসা শুরু করে। 1977 সালের জানুয়ারি মাসে তিনি চীন সফরে গিয়েছিলেন। ওই সফরে চীনের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় 1980 সাল পর্যন্ত চীন থেকে বাংলাদেশ $8 কোটি ঋণ সহায়তা লাভ করে। চীন সামরিক সরঞ্জামাদি প্রেরণ করে বাংলাদেশকে, এমনকি সামরিক সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে। ওই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া হয় যে শত্রু দেশও বাংলাদেশকে সমর্থন করতে বাধ্য হয়। প্রথমত, জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের অবস্থান সংহত করে। স্নায়ুযুদ্ধের সময় ন্যাটো বা ওয়ার্স জোটের বাইরে গিয়ে বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক চুক্তি সম্পন্ন করে। দ্বিতীয়ত, জোট নিরপেক্ষ দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হয়। এই কারণে বাংলাদেশকে কোনো পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তৃতীয়ত, বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধির জন্য মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করা হয়, যা প্রবাসের বিশাল শ্রমবাজার ধরার জন্য বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল। সব মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ছিল এক বহুমাত্রিক রূপান্তর প্রক্রিয়া, যেখানে বাংলাদেশ এক অন্তর্মুখী ও সংকট নির্ভর অবস্থান থেকে ধীরে ধীরে একটি সক্রিয় ও ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক অবস্থান গ্রহণকারী রাষ্ট্রে পরিণত হয়, যেখানে ছিল না অন্য কোনো দেশের প্রতি আনুগত্য। আর তাই আজও প্রেসিডেন্ট জিয়ার পররাষ্ট্রনীতি নিয়ে এত আলোচনা।